আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া বাকি সকল কাজ করছে, ওনাকে ডিপার্টমেন্ট ছাড়া দিয়ে দেন, উনি দেশও চালাক দলও চালাক। শেখ হাসিনা না এলেই যে আওয়ামী লীগ আসতে পারবে না সেটা আমি মনে করি না। দৃশ্যমান একটা গণহত্যা আপনি চালিয়েছেন, চালার পর আপনি আবার ফেরত আসবেন, এত সহজ? চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে তো জামাত নির্বাচনই করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এটা যখন আপনি শক্ত হাতে যদি আপনি এটাকে হ্যান্ডেল না করতে পারেন, তাহলে পুরো বাংলাদেশটা একটা কিন্তু মানে রুল অফ লটা হারিয়ে যাবে। আপনি দেখুন থানাগুলোতে মব তৈরি হচ্ছে, বিভিন্ন থানাতে আপনি যান, মানুষ থানায় যায় হচ্ছে বাঁচার জন্য, পুলিশ আমাকে রক্ষা করবে, সেই জায়গায় পুলিশের থানায় গিয়ে আমরা আক্রান্ত শিকার হচ্ছি। তাহলে মবটা কোথায় যাচ্ছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিন বলেছেন যে মবের কালচার শেষ। আপনি কি শেষ হয়েছে? আপনি গতকাল আপনি নাসিরের উপর যে আক্রমণটা হয়েছে, নাসিরের ব্যবহার আর শব্দ চয়ন আমার ভালো না লাগতে পারে, এই জন্য কি আমি তার উপর আক্রমণ করব? আক্রমণ করে তাকে আঘাত করব, আঘাত করে আবার তার সে যখন থানায় যাবে, থানায় গিয়ে আক্রান্ত হব? তাহলে মবটা, তাহলে মবের এটা কোথায় থেকে থাকলো? যে প্রসঙ্গে ছিলাম আমরা, রাজধানীর পল্লবীর শিশু রামেসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে সেই সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। পারবে না তো, পারবে না। 1 মাসের মধ্যে আপনি সাজা দিবেন, 1 মাসের মধ্যে আপনি হয়তো তার রায়টা দিবেন। আপনি তো এখন চার্জশিট এখনো হয়নি, চার্জশিট দিবেন, আপনি ট্রায়াল শুরু হবে বলে আজকে এই মন্ত্রী বললো যে ঈদের পরে ট্রায়াল শুরু হবে। কিন্তু আপনার যে এই যে আপিল, এই যে ডেথ রেফারেন্স, এই যে আপনার রিভিউ, এই যে প্রসিডিউরটা লেন্দি প্রসিডিউর, এই জন্য আপনাকে আইন সংশোধন করতে হবে। আপনি চাইলে বর্তমান যে আইন যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া আপনি চাইলে পারবেন না। এটা মুখস্থ কথা বলে লাভ নেই। আপনি এই কথা এখন বলবেন, মানুষ খুশি হবে, বাবা দিবে, কিন্তু 1 মাসে আপনি পারবেন না। যখন 1 মাসের মধ্যে পারবেন না, তখন এটা মানুষ, তখন আপনি বলবেন যে আইনের কারণে আমরা ঠেকে গেছি। তাহলে তো আপনি এমন কথা বলবেন কেন যেটা আপনি পারবেন না? আমি আপনাকে বলে রাখি, আজকে এই শো থেকে বলে রাখছি, 1 মাসে আপনি জীবনে পারবেন না, কারণ আমাদের আইনি প্রক্রিয়া, আইনটা সংশোধন করতে হবে। আপিলের যে প্রক্রিয়া, যেগুলো আপনার যেমন এই যে সাক্ষী প্রমাণ, এভিডেন্স, এটা কিন্তু দৃশ্যমান, এই এভিডেন্স সবকিছু আছে। তো সুতরাং আমরা খুব দ্রুত করতে পারি, কিন্তু এটা প্রক্রিয়া, আইন পরিবর্তন করা ছাড়া, সংশোধন করা ছাড়া আপনি জীবনে পারবেন না 1 মাসের মধ্যে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু যুক্ত করতে চাই, হঠাৎ করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কি বাস্তবতা দেখা দিল আমি বুঝতে পারি না। এবং সেটা এমনও শুনলাম, গতকালকেই বোধহয় দেখা গেল কয়েকটি জায়গায় রিপোর্ট যে শেখ হাসিনা দেশে ফিরে, কিন্তু সেই রকম সৎ বা আকাঙ্ক্ষা তারা দেখাবেন কিনা সেটা নিয়ে তো প্রচুর সন্দেহ আছে। কারণ সবসময় আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে এটা পুতুল সরকার, এটা মানে বর্তমান সরকারকেও এক ধরনের আক্রমণ করা হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে এটা ভুয়া নির্বাচন, রাতের বেলা নির্বাচন হয়ে গেছে, এই ধরনের অভিযোগগুলো আসলে খুব যুক্তিসঙ্গত নয়। কারণ 24-এর গণ অভ্যুত্থান মানুষের চোখের সামনেই ঘটেছে, একটা অনিবার্য ছিল, তার নানান রকম কার্যকারণ আছে, এবং সেখানে অনেক ধরনের ষড়যন্ত্রের কথা বলা হয়, কিছু ষড়যন্ত্র হতেও পারে, সেটা নিয়েও মানুষের মানে দ্বিধা নেই। কিন্তু ঘটনা যে ঘটেছে, সেখানে মানুষ যে খুন হয়েছে, এ তো সত্য। কাজে এগুলোর মীমাংসা হতে হবে আগামী দিনে, এবং সেটা আওয়ামী লীগের, শেখ হাসিনা না এলেই যে আওয়ামী লীগ আসতে পারবে না সেটা আমি মনে করি না। এবং সেটাই আসলে গণতন্ত্রের মূল কথা। যে হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আবার সক্রিয় হয়ে ওঠার ধারণাটা কোথা থেকে আসছে? আপনার মনে হয় কারা আসলে ইনপুট দিচ্ছে এই বিষয়ে? এটা আসলে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হঠাৎ সক্রিয় কথাটার এই যে বর্ণনাটির সাথে আমি একমত না। কারণ আপনি দেখুন যে আওয়ামী লীগের বিপুল জনসমর্থন, এবং তারা কিন্তু দেশেই আছে, এবং যারা অনেকেই খুনের সঙ্গে জড়িত ছিল না, একটা বিরাট অংশের সমর্থক, তারা নির্বাচনেও একটা প্রভাব রেখেছে। কাজেই আপনি এইরকম একটা সমাজে, এত ঘন বসতিপূর্ণ একটা সমাজে এত বড় একটা দলকে কি করে আপনি নাই করে দেবেন? বরং যেহেতু একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, এবং গণ অভ্যুত্থানের পর মানুষের নানান রকম বিভিন্ন রকমের ক্ষোভ, প্রতিবাদ ইত্যাদি রয়ে গিয়েছিল, সেইগুলোর তো মীমাংসা হয়নি, সেটা নেতৃত্বের সাথে হবে। কিন্তু আওয়ামী লীগের দলটি, যেই দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যার প্রধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান ছিলেন, সেরকম একটি দলকে আপনি মানে রাজনীতিতে নিষিদ্ধ করে রাখবেন, এটা কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে, কোনো ব্যাখ্যাও নাই। এবং এটা যত প্রাসঙ্গিক হবে তত আমার মনে হয় যে রাজনীতিতে স্থিতিশীলতা আসবে। ধন্যবাদ মাহবুব আজিজ। আল মামুন রাসেল, আওয়ামী লীগ কি ফিরে আসছে আপনার কাছে? দেখেন, এই প্রশ্ন, এখানে দুইটা বাক্য, একটা হচ্ছে আওয়ামী লীগ ফেরা, আর একটা হচ্ছে শেখ হাসিনা ফেরা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ যদি ফিরতে চায়, মাহবুব ভাই যেটা বললেন, আমি মনে করি আওয়ামী লীগ ফিরতে পারেন, আওয়ামী লীগের প্রচুর পরিমাণ জনশক্তি আছেন, কিন্তু যারা অপরাধী তারা তো ফেরার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা ফেরার কোনো সুযোগ নেই। কারণ শেখ হাসিনা কেন ফেরার কোনো সুযোগ নেই? শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, তার ফাঁসি আদেশ হয়েছে, দৃশ্যমান, ট্রায়ালটা আমরা দৃশ্যমান দেখেছি। তিনি তো বাংলাদেশের ইতিহাসে, আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসের দিকে আপনি তাকান, কখনো কোনো মানে আপনি নিচু করে ফেরত গিয়েছেন, এখন উঁচু করে আসতে চাচ্ছেন, আপনি বললে তো হবে না। আপনাদের দৃশ্যমান এখনো পর্যন্ত রক্তের দাগ এখনো লেগে আছে রাস্তায়, আপনি রাস্তায় যান, রক্তের দাগ এখনো লেগে আছে। এখনো আপনি মানুষের বাসার পাশে দিয়ে হেঁটে যান, এখনো মায়ের কান্না আপনি শুনতে পাবেন। তাহলে এটা দৃশ্যমান একটা গণহত্যা আপনি চালিয়েছেন, তারপর আপনি আবার ফেরত আসবেন, এত সহজ?
এত সহজ আপনি বিচার বিচার মোকাবেলা করেন আপনি? এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে বর্তমান সরকারের ব্যর্থতার কারণে আসলে আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার সাহস পাচ্ছে। আওয়ামী লীগ কি সক্রিয় হওয়ারই কথা এটা এটা না? এটা এটা আমি একমত পোষণ করি। কেন পোষণ করি? আমাদের এই যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যতগুলো দল আছে, দলের মধ্যে যখন এই ফাটলটা শুরু হলো, এই যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, এটা দিয়ে কিন্তু তৃতীয় শক্তি সুযোগটা পাচ্ছে। আপনি সরকারের সবচেয়ে দায়ী ছিল, সরকার টু থার্ড মেজরিটি এই যারা পলাতক শক্তি, আপনি থার্ড পার্টি চলে আসছে। আপনি যখন গণ অভ্যুত্থানে দলগুলো সরকার বিরোধী দল আছে, এরপরে যখন তৃতীয় পক্ষকে গণ অভ্যুত্থান কেন হয়েছে? ফ্যাসিস্টকে সরিয়ে সে ফ্যাসিস্ট এখন থার্ড পার্টি হিসেবে আছে। এখন আপনি যখন দুই পক্ষ যখন দ্বন্দ্ব করবেন, ভাই ভাই যখন ঝামেলা হবে, তৃতীয় পক্ষ তো এখানে সুযোগটা কাজে লাগাবে। আওয়ামী লীগ আপনি একটি দেখেন রাজনৈতিক দল হিসেবে তারা কি তৃতীয় পক্ষ না। তাদেরকে বলা যায়? এত বড় রাজনৈতিক তৃতীয় পক্ষ দলকে বলেছি আমি, তৃতীয় পক্ষ বলেছি হচ্ছে এখন যদি সরকার এবং বিরোধী দল থাকে, তাহলে তৃতীয় পক্ষ তো সুযোগ সন্ধান নেই। তো সুযোগ সন্ধান, তারা তো পালিয়ে গিয়েছে, তাদেরকে যেমনটা পালিয়ে বলছিলেন গিয়েছে। মাহবুব আজিজ, প্রত্যেকে তো পালিয়ে যান এবং প্রত্যেকে খুনের সাথে জড়িত ছিলেন না, যেহেতু বড় একটি রাজনৈতিক দল। এখন আপনি সত্তার কোনো এই সত্তার কারো কোনো বক্তব্য আপনি যখন প্রসার করবেন, যিনি প্রচার করবেন তিনি অপরাধী হবেন। কিন্তু আমরা দেখতে পাই যে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য বিভিন্ন মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে, এটা কিন্তু একটা অপরাধ, আইনের আলোকে অপরাধ। আমি আইনের আলোকে বলছি, আমি আইনের মানুষ হিসেবে আইনের আলোকে বলেছি। আইনের আলোকে আমাদের সন্তান বিরোধী যে আইন আছে, সে আইনের আলোকে আপনি যদি কোনো সত্তার, নিষিদ্ধ সত্তার কোনো কিছু প্রকাশ করেন, তাহলে এটা কিন্তু আইনের আলোকে আপনি অ্যাবেটর হিসেবে, সহযোগী হিসেবে আপনি অপরাধী হবেন। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের যারা এখন বিচার চলছে, আমি বারবার আপনাকে বলেছি যে আওয়ামী লীগের ফেরা আসা আর শেখ হাসিনা ফিরে আসা এক বিষয় না। কারণ তার যে অডিও রেকর্ড আমরা শুনেছি, যেখানে সে বলেছে যে এই ওয়েপেন ব্যবহার করার জন্য, হ্যাঁ, সে রেকর্ডেড আছে। এবং কি রাজসাক্ষী যিনি পুলিশের যিনি ছিলেন, প্রধান ছিলেন, উনি কিন্তু রাজসাক্ষী হিসাবে বলেছেন ওনাকে যে হুকুম দেওয়া হয়েছে হত্যা করার জন্য। সকল কিছু কিন্তু দৃশ্যমান। এখন তো আগের মতো যোগ না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। প্রত্যেকটা জিনিস আমরা দেখি, স্বরাষ্ট্রমন্ত্রী একটা পুলিশ বলেছিলেন না যে একজনকে মারি একজন মরে, দুইজন মরে না। তার মানে কি সব এখন দৃশ্যমান। আপনি তো হত্যা চালিয়েছেন নিজের দেশের মানুষের উপরে। তো সুতরাং আপনি হত্যা চালিয়েছেন, এখনো পর্যন্ত রক্তের দাগ শুকায় নেই, আপনি আবার ফেরত আসবেন? এত সহজ তো বিষয় না, সহজ তো বিষয় না। আপনি আইনি প্রক্রিয়ায় যে ট্রাইব্যুনাল আপনি তৈরি করেছেন বিপরীত পক্ষকে ধ্বংস করার জন্য, সেই ট্রাইব্যুনাল আপনি বলেছেন সবচেয়ে স্বচ্ছ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল তো আপনার বিচার হচ্ছে। সেই ট্রাইব্যুনাল আপনি যে বিচারটা করেছেন স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে, এটা কলঙ্কিত হয়েছে। কিন্তু এখন যে বিচারটা হচ্ছে এটা তো দৃশ্যমান, ট্রায়ালটা দৃশ্যমান, ডিফেন্স লয়ার আছে, সবকিছু দৃশ্যমান বিচার হয়েছে, যা কিছু হয়েছে। তো সুতরাং আপনি তো গোপনে কোনো কিছু হয়নি। সুতরাং এই যে আপনি আইনি প্রক্রিয়া, আইনটা মোকাবেলা করে আপনি আসেন, ফেরত আসেন, কোনো সমস্যা নেই। যারা অপরাধী তারা অপরাধের শাস্তি পাবে, নিরপরাধ আমাদের আইনি একটা ম্যাক্সিম আছে যে 100 জন অপরাধী মুক্তি পাক, একজন নিরপরাধ যেন শাস্তির আওতা না আসে। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি পরিণতি আমাকে ভোগ করতে হবে। জি, আরেকটা বিষয় নিয়ে আসছে যে নাগরিক পার্টির দৃষ্টিতে আসলে সরকারের কোনো ব্যর্থতা আপনি দেখেন যে এই আওয়ামী লীগ আবার সক্রিয় হওয়ার বিষয়ে সরকারকে কোনোভাবে দায়ী করতে? সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, সরকার প্রথম দিনই বিভাজনের রাজনীতি শুরু করেছে। যেদিন শপথ নেবে সরকার, জুলাই সনদের ওয়ার্ডের আলোকে যদি শপথটা গ্রহণ করতো, 2টা শপথ গ্রহণ করতো, গণপরিষদ যেটা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সাংবিধানিক সভা, সেই শপথটা নিত। নেওয়ার পর ওনাদের ইচ্ছে মতো সবকিছু বাস্তবায়ন করা দরকার ছিল না, কয়েকটা বাস্তবায়ন করলেও মানুষ কিন্তু খুশি হতো। বাংলাদেশের মানুষ কিন্তু অল্পতেই খুশি হয়। কিন্তু ওনারা শুরুতেই এটা সংবিধানে নেই, সংবিধানের দোহাই এর আগে 17-18 বছর শেখ হাসিনা দিয়েছেন। সেম যারা সবথেকে ভিক্টিমাইজ ছিল সংবিধানের কারণে, তারাই সংবিধানের দোহাই দিয়ে বলে যে আমরা শপথটা যেহেতু সংবিধানে নেই, এই জন্য আমরা শপথটা গ্রহণ করবো না, শপথটা নিব না। এই জন্য যে আপনি দেখেন সংসদের মূল আলোচনা কি ছিল, জুলাই সনদ দিয়ে মূল আলোচনা ছিল। আপনি রাষ্ট্র সংস্কার, এই যে আমাদের আপনি জানেন আমাদের ক্ষমতা কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স নেই, পাওয়ারের সেপারেশন এন্ড পাওয়ারটাকে করা যায় না। শুধুমাত্র আমাদের আইনে যে সংবিধানে যে বিষয়গুলো আছে, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, প্রধানমন্ত্রীর অধিক ক্ষমতা, এই চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য কিন্তু এই রাষ্ট্র সংস্কার, এই জুলাই সনদটা গুরুত্বপূর্ণ দরকার ছিল। তো সুতরাং সরকার প্রথম দিনেই এটাকে শপথটা গ্রহণ না করে, প্রথম দিনেই এই যে গণ অভ্যুত্থানে যে 1.5 বছর একটা রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। আপনাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো সত্য, আমাদের রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেই সচিবালয়টা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। এই সরকার এসে প্রতিষ্ঠা জিনিস যারা বলেছেন এটাকে শক্তিশালী করবেন, তারা শক্তিশালী তো দূরের কথা, সেটাকে বাতিল করে দিলেন। মানে আগের আইনের শাসনটা আবার আগের মতো, বিচার ব্যবস্থাটা আবার আগের মতো নিয়ে গিয়েছেন ওনারা। তো সুতরাং আপনি যে এই যে দ্বিধাদ্বন্দ্বটা দেশের মধ্যে শুরু করে দিলেন, এটার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব সরকার। আল মামুনুর রাসেল, ধন্যবাদ আপনাকে। মাহবুব আজিজ, এই যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের অন্তত তাদের একটা চেষ্টা এমনই হয়ে গেছিল যে সম্ভব হলে তাদেরকে সরকারেই বসিয়ে দেওয়া যাবে, অতটা পারেনি, কিন্তু বিরোধী দল হিসেবে তারা বসিয়ে দিয়ে গেছে। এবং তাদের ভোট ছিল সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে 4 থেকে 7%, সেই ভোট হয়েছে 36%। আপনি বলছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে? অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়েছে? ভোট কারচুপি না, আপনি প্লেয়ার একজনকে মাঠের বাইরে রেখে দিয়েছেন। প্লেয়ার একজনকে যখন আপনি মাঠের বাইরে রেখে দেবেন, শক্তিশালী একটা প্লেয়ার, এটা একটা ভ্যাকুয়াম তৈরি করে।
আমরা এবং মামুদের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সেই জায়গাটিতে বিএনপি তার সর্বশেষ নির্বাচনগুলোতে 40% করে ভোট পেয়েছে। বিএনপি তো এমনিতেই ভোট পাবে, এবং বিএনপির জন্য সহজ হয়ে গেল না ব্যাপারটা। যাই হোক, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, আমরা জুলাই সনদ সই না করলে তো নির্বাচন আরো পিছিয়ে যেত, এবং এটাই সত্য। কারণ এই ঢাক ঢাক গুড় গুড় করে জুলাই সনদের নামে 9 মাস ধরে যা করা হয়েছে, এটা 9 মাসে লাগবার কথা নয়। যে সংস্কারের কথা বলা হয়েছে, কি সংস্কার করেছেন সেই ছাত্র উপদেষ্টাদের বিরাট স্ফীতি দেখে তো আমরা বুঝতে পারি। সে অর্থনৈতিক স্ফীতি বলেন আর নানান রকম কিন্তু বিএনপি সরকারও তো আসলে জুলাই সনদে সাইন করেছে, এবং তারাও বলেছে যে এই সংস্কারগুলো নিয়ে আসবেন, নোট অফ ডিসেন্ট সহ। এবং সেইখানে যে গণভোটে যখন 4টি প্রশ্ন নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে গেল, এটা কি করে সরকার করে? এবং সরকারের ওই নোট অফ ডিসেন্ট যখন প্রধানমন্ত্রী বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, ওই অক্ষরগুলো কিন্তু নোট অফ ডিসেন্টও আছে। কাজেই নোট অফ ডিসেন্ট আপনি যখন বলবেন, আপনি সেই জায়গায় আপনি দেখুন যে মূল জায়গাটা কোথায়। যখন এই সাম্প্রদায়িক শক্তির পক্ষ থেকে বলা হয় যে চেক অ্যান্ড ব্যালেন্স নাই, ভাই চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে তো জামাত নির্বাচনই করতে পারে না। চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে যে 30 লক্ষ মানুষের বিরুদ্ধে যেই দল দাঁড়ায়, সেই দেশে চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে এই দল কি করে রাজনীতি করে? বাংলাদেশে 54 বছরে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই? আমরা আওয়ামী লীগ নিয়ে যেই রকম ভাবে সোচ্চার হই, ঠিক একইভাবে আমরা সোচ্চার হতে চাই, জামাতে ইসলাম আরো 30 গুণ বেশি সোচ্চার হতে চাই, কিন্তু আমরা পারি নাই। এবং পারি নাই, অন্তর্বর্তীকালীন সরকার এসে এই শক্তিটাকে প্রধান বিরোধী দল হিসেবে বসিয়ে দিয়ে গেল। আপনি চিন্তা করে দেখুন, যেই দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই দল এখন বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যতের নিয়ন্ত্রক হয়ে বসে আছে, প্রধান বিরোধী দল। সেইখানে বিএনপি কি করতে পারে? মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল হিসেবে সে করতে পারে কি? প্রথমেই সে পিআর পদ্ধতিতে এই উচ্চ কক্ষটা বন্ধ করে দিতে পারে। সেটাই তারা করেছে। কারণ তারা যখন 2/3 নির্বাচিত হয়ে এসেছে, স্বাভাবিকভাবেই এই সাম্প্রদায়িক শক্তির উত্থানটি কিন্তু বন্ধ হয়ে গেছে। কাজেই বাংলারই আপনি তো দুই পক্ষ দেখবেন কোনটা। আপনাকে হ্যাঁ ভোটের পক্ষে কেন এতখানি কাজ করতে হলো? আপনি দেশেরটা ভালো বোঝেন, দেশের মানুষ বোঝে না, অন্যেরা বোঝে না। আপনি যুক্তরাষ্ট্র থেকে নিয়ে এসে লোকজনকে বোঝাবেন কি করে সরকার চালাতে হয়? আপনার যে 3 কোটি লোক, প্রায় 2,80,00,000 লোক না ভোট দিল, তারা মানুষ নয়? এবং যেই 6 কোটি লোক ভোটই দিতে জানায়, তারা মানুষ নয়? 9 কোটি লোক তো হ্যাঁ ভোট দেয় নাই। তাহলে আপনি কি বলে হ্যাঁ ভোট দেয় নাই? তো তার মানে হ্যাঁ পক্ষে না। কাজে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক তর্ক করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা নির্বাচিত সংসদের উপরে আপনি কিছু চাপিয়ে দিতে পারেন না। আপনারা কয়েকজন অনির্বাচিত ব্যক্তি নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কি করে একটি নির্বাচিত সরকারকে বলেন যে আপনাদেরকে এইভাবে চলতে হবে? ধন্যবাদ। 31 দফার মধ্যে ছিল বেগম জিয়ার 2030 যে ভিশন, সেই ভিশনের মধ্যে সুপ্রিম কোর্টের সচিবালয়টা ছিল। এবং কি আপনি জানেন, আমাদের সুপ্রিম কোর্টের আপনার 2 বার বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। একটা হচ্ছে 91-তে গণ অভ্যুত্থান, 90-তে গণ অভ্যুত্থান হয়েছে, আর একটা হচ্ছে 24-এ গণ অভ্যুত্থান। 2 গণ অভ্যুত্থানের পরে বিএনপি ক্ষমতা আসছে। আপনার 91-এর গণ অভ্যুত্থানের পরে যখন হচ্ছে আপনার স্বৈরশাসক বিদায় হয়েছে, তখন 3 জোটের একটা রূপরেখা হয়েছে। যে 3 জোটের রূপরেখাটা 7টা কমিটমেন্ট ছিল। 7টা কমিটমেন্টের মধ্যে একটা কমিটমেন্ট ছিল যে আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, বিচার বিভাগকে স্বাধীন করা। তখন কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর এটাকে অস্বীকার করেছিল। এবং কি 1994 সালে একটা রিট হয়েছিল, 1994 সালে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায়। সে রিটটা 2001 সালে এসে আপিল বিভাগ রায় দিয়েছিল এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য। তখন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার আয়োজন করে, তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল, যখন ক্ষমতা আসছে মানে এই মেজরিটি পেয়েছে, তখন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল তখন এটা অধ্যাদেশের আলোকে এই যে আলাদা করার জন্য। কিন্তু বেগম জিয়া বলেছিলেন না, আমরা ক্ষমতা এসে আমরা এটাকে আলাদা করব, আপনারা এখন এটা করা দরকার নেই। সেটা কিন্তু আমরা এই বিচারপতি লতিফুর রহমানের যে আছে, উনি তত্ত্বাবধায়ক সরকারের ছিলেন, ওনার বইতেই লেখা আছে এটা। এবং কি পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসে এটা আবার অস্বীকার করেছে। এবং কি অনেক দিন ধরে আপনি 2007 সালে যখন আবার এই যে 11 সরকার আসে, তারা কিন্তু নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করেছে। কিন্তু সচিবালয় ছিল একটাই, আইন মন্ত্রণালয় থেকে এটাকে ডিল করা হইতো। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে এটাকে করেছেন, একটা অধ্যাদেশ করেছেন, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করেছেন। সেই সচিবালয় প্রতিষ্ঠিত সচিবালয়, ওনাদের নোট অফ ডিসেন্ট ছিল না, সেটাকে ওনারা বাতিল করে দিয়েছেন। তার মানে ওনাদের উদ্দেশ্য হচ্ছে আবার বিচার ব্যবস্থাটা আবার ওনাদের কক্ষীকৃত করা, ওনার প্রত্যেকটা জিনিস ওনাদের হাতে কক্ষীকৃত থাকবে। তো সুতরাং আপনার তো এখানে নোট অফ ডিসেন্ট ছিল না, তাহলে এরপরও আপনি কেন এটাকে বাতিল করলেন? আপনি তো 31 দফায় ছিল, আপনি বলেছেন, এবং কি 7 দিন আগে ওনাদের ম্যানিফেস্টো দিয়েছে, যেহেতু প্রতিষ্ঠিত আবার নির্বাহী প্রত্যাহার করেছে। তো যদি আওয়ামী লীগকে যদি সেটা করতে হয়, তাহলে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, আবার নির্বাহী আদেশে সেটা করুক, সরকারি গভর্নমেন্ট করুক। যদি গভর্নমেন্ট তো এটাকে অলরেডি অধ্যাদেশটাকে পাশে করেছে, আপনার সংসদে পাশে করেছে, তার মানে তারা নিষিদ্ধ। যদি তারা যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ থাকবে, ততক্ষণ তো আপনাকে নিষিদ্ধকে নিষিদ্ধ বলতে হবে। আপনি তো সিদ্ধ বলতে পারবেন না। আপনি যদি নিষিদ্ধটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনি আর নিষিদ্ধ বলতে পারবেন না।
এই যে জামাতের কথা বলেছে, জামাতের এই যে হত্যার কথা বলেছে, তারা হত্যার সহযোগিতা করেছে, সেটা তো আমার 1973 সালে একটা কোলাবোরেটর অ্যাক্ট হয়েছে, দালাল আইন হয়েছে। সেই দালাল 37,000 মামলা হয়েছে, 37,000 মামলা যে 7,000-কে আপনার সাজা দেওয়া হয়েছে, সেই সাজা দেওয়া এবং 37,000 যে মামলা হয়েছে, এই মামলায় এখনো পর্যন্ত জামাতের যারা যে ব্যাক আসে, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে প্রত্যেককে, তারা তো রাষ্ট্র দিয়ে কাজ করেছে, সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে। তারা সংবিধান, একটা প্রধানমন্ত্রীকে পালিয়ে যাওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করেছে। তারা অ্যাবর্টার হিসেবে তারা তো রাষ্ট্রদ্রোহী মামলা খাবে। তারা এই যারা গণ অভ্যুত্থানে এখন তো হচ্ছে আপনার নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু এটা বোঝা উচিত যে একটা রাষ্ট্র, একটা সংসদ সবকিছু ছিল, সবাইকে পালিয়ে বাধ্য করেছে। আপনি তো রাষ্ট্রদ্রোহীটা কাজ করেছেন। এখনো পর্যন্ত যত কাজ আছে বেশিরভাগ কিন্তু রাষ্ট্রদ্রোহীটা কাজ। আপনি যে শেখ মুজিবুর রহমান জাতির প্রতিকৃতি, সেই প্রতিকৃতি আপনি সরিয়েছেন, এটা তো রাষ্ট্রদ্রোহীটা। মোট কথা হচ্ছে যে দেশকে যদি সুন্দর করতে হয়, গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্র সংস্কার, যে ইম্পর্টেন্ট সংস্কারগুলো, যে ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স, প্রত্যেকটা ক্ষমতা একটা ভারসাম্যতা রাখতে হবে। যদি আমরা রাখতে পারি এবং কি আমরা হচ্ছে ভবিষ্যতে যেন ফ্যাসিজম তৈরি না হয়, সেটার প্রক্রিয়াটা আমাদেরকে প্রত্যেকেই নিতে হবে। আমরা চাই না যে কেউ, আমরা চাই না আমাদের দেশের মানুষকে হত্যা করুক, এটা আমরা কখনো চাই না। আমরা একটা নতুন স্বাধীন, আমাদের একটা দেশ আমরা পেয়েছি 1971 সালে, আমরা একটা দেশ পেয়েছি। সেই দেশটা সুন্দর দেশ, এই দেশের এই যে 24 ধারাবাহিকতা ছিল। তো সুতরাং আমরা চাই না আমাদের দেশের মানুষ ধন্যবাদ আল মাহমুদ রাসেল। মাহবুব আজিজ, একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আপনার কথা শুনতে চাই। এই বিষয়টাই আমি একটু বলি যে আপনি বললেন যে ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কি হবে। আচ্ছা, ফ্যাসিবাদ মানে কি আওয়ামী লীগ? শেখ হাসিনার কথা আমরা যেহেতু উচ্চারণ করেছি, এই জন্য ফ্যাসিবাদ মানে হচ্ছে মানুষের কথার যে অধিকার সেটা কেড়ে নেওয়া। ফ্যাসিবাদ মানে হচ্ছে মানুষের অধিকারকে স্বীকার না করা রাষ্ট্রীয়ভাবে, এবং সেটা সবসময়। যখন আপনি এখনো যদি মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়, এখনো যদি বলা হয় যে না তুমি কালো, বা তুমি তোমার দাঁড়িয়ে আছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এটাও ফ্যাসিবাদ। অর্থাৎ আপনি মানুষের সাধারণ যে মৌলিক অধিকারগুলো, সেগুলো আপনাকে মানতে হবে। এখন আপনি 4 থেকে 5 কোটি লোক আওয়ামী লীগের সমর্থক, যারা হত্যার সঙ্গে জড়িত নয় কোনোভাবে, তারা যদি না, তুমি সমাজের বাইরে চলে যাবে, এইটা হবে ফ্যাসিবাদ। এবং এই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তখন আওয়ামী লীগের সমালোচনা করলে বলা হতো তুমি বিএনপি জামাত। আর এখন বিএনপির বা আপনার গণ অভ্যুত্থান নিয়ে কোনো কথা উঠলে ভারতীয় দোসর, আওয়ামী লীগের দোসর, অর্থাৎ ত্যাগবাজি। আপনারা জায়গা থেকে বেরিয়ে আসার জন্য একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ দরকার, যেখানে যা চোর, ডাকাত, গুন্ডা, খুনি সবাই সবার শাস্তি পাবে। কিন্তু পিতার সম্পত্তি থেকে আপনি কাউকে বঞ্চিত করতে পারবেন না। এই দেশটি সবার। আপনি যেই ভূমিকাতেই থাকেন না কেন, সেটা 71-এর বিরোধিতাও যদি আপনি করেন, সেটার জন্য আপনি শাস্তি হবার পরেও আপনাকে রাজনৈতিক অধিকার দিতে হবে। আপনাকে যে কোনো ধরনের আপনার ভূমিকার জন্য আপনি সমাজ থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না। এইটা ন্যূনতম মানবাধিকারের আকাঙ্ক্ষা, এবং ওই জায়গাতে আমাদেরকে পৌঁছতেই হবে। এবং সেই জন্যই 24-এর এই গণ অভ্যুত্থান হয়েছে। আমরা 24-এর গণ অভ্যুত্থান হাইজ্যাক হতে দেখেছি। সাম্প্রদায়িক শক্তি বলতেছে তারাই এই 24-এ নেতৃত্ব দিয়েছে, এটা ভুল। এখানে বিএনপি সহ সকল